এমন একটা দলের সঙ্গে গেল, তারাই বলছিল যে ইতিহাসের দায় আছে এবং কারোর সাথে নির্বাচন করবে না। তার মানে তাদের কথা ঠিক নাই। তারাই জোর গলায় বলছে না 300 আসনে দেবে, বলছে না যে আপনার হলো তারা জয়ী হবে, 400-এর মধ্যে 300 পাবে, এরকম বলছে না। এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে কি পেলাম কিংবা আমার দল কয়টা সিট পেল, এর চেয়ে আমাদের কাছে প্রাধান্য দেশের মানুষের, দেশের ভবিষ্যৎ রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। একটা রাজনৈতিক দল যারা অনেক আগে খুব চিন্তা করে রাখছিল ক্ষমতায় একসেটিয়ে তারা যাবে, এখন আর ওই চিন্তাটা মনে হয় করে না। মুখ শুষ্ক হয়ে গেছে, চেহারার দিকে এখন আর তাকানো যায় না নেতাদের। বলে জামাত ইসলামের 5%ও ভোট নাই, তো 5%ও ভোট নাই, এই দল নিয়ে এত টেনশন করার কি আছে? আমার ভাই বিচার পাবে কি পাবে না, নাকি আমাদের মতো যারা দেশকে ভালোবাসে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই তাদেরকে? অনেকেই বলছে হাদির মনোভাব পোষণ করে। হ্যাঁ, ভারতে তো পালিয়ে গেছে, যেদিন গুলি করছে ওই দিন সন্ধ্যার মধ্যেই হাদির বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে গেছে। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে এবং বর্ডার ক্রস করতে কমপক্ষে 7-8 ঘন্টা সময় লাগে। আমার কথা হলো, খুনি এই 7-8 ঘন্টা সময় কিভাবে পেল? সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হলো না কেন? প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এদিকে দর্শক, 2024 সালে গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা এক এক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ শুরু করেন। পদত্যাগের কারণ কি, কেনই বা তাহারা পদত্যাগ করেন, এ নিয়ে থাকছে আজকের আয়োজন। আরো রয়েছে নির্বাচনী জোট নিয়ে বিভিন্ন মন্তব্য। তো দর্শক, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আয়োজনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার ঠিকানা বাংলাদেশে। ওই যে সাদেক কাইয়ুম সে ওই দিন একটা কত বড় মিথ্যা কথা বলেছেন। সে কি বলেছেন? আমাদের সত্যি এগুলো শুনলে বড় ঘৃণা লাগে যে তারা কিভাবে এগুলো পারে। ও নিজেই স্বীকার করেছেন যে আমরা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি, তো তাদের আবার এখন বাধ্য হয়ে ওনারা এখন ওই যে বের হয়ে হঠাৎ করে মুখোশ খুলে বের হয়েছে, বের হয়ে এখন ওনারা জামাত লীগ করেন। তো এখন আমরা বলতেছি, সে সেদিন বলেছে যে উনি নাকি দেলোয়ার হোসেন সাইদি হুজুরের গাড়ি শুয়ে শপথ করেছিলেন। আমার মানে কে বলবো, ধিক্কার জানাই এদেরকে, এত বড় মিথ্যা কথা কেমনে বলে? কোথায় ছিল দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে? আমরা দলমত নির্বিশেষে সবাই ভালোবাসি। তিনি প্রতিহিংসার রাজনীতি করে নাই, তিনি অনেক নীতিবান ছিলেন এবং ওনার জন্য আমাদের সবাই চোখের পানি পড়েছে। কিন্তু এই মিথ্যাচাররা শেখ হাসিনার মতো এত বড় মিথ্যা কথা সে প্রেসের সামনে বললো, সে নাকি শপথ করছে, তখন আর ছাড়বে না। শপথটা কোথায় থেকে করছেন? ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে করেছিলেন? বলতে খারাপ লাগে, তারপরে বলতে হচ্ছে, বলতে বাধ্য হলাম। আমাদের জনাব তারেক রহমান সম্পর্কে যেভাবে বাজে কথা বলতেছেন, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান। আমাদের নেতা নিয়ে আপনারা বলতেছেন মোস্তাকা দিয়ে নাকি আমাদের নেতা দেশ ছাড়ছে। আমরা আপনাদেরকে বলতে চাই, কে নিছে মোস্তাকাটা? সেই মোস্তাকাটা কোথায়? 18 বছর পর আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকর জানাই যে উনি 18 বছর পর বাংলার মাটিতে আসতে পেরেছেন। আগামী বাংলাদেশের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্ন, যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, সেই গণতন্ত্রকে আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে হয়তো গণতন্ত্র আবার ফিরে আসবে। সেই গণতন্ত্র কিন্তু আমাদের আমরা পূর্ণভাবে পাইনি এখনো। কিন্তু আমি মনে করি যে আমাদের নেতা এসেছে, এখন আমাদের একটা সুন্দর একটা গণতন্ত্র বাংলাদেশ, গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা পাবো। আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমরা মানুষের মানবিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, যে অধিকারটা হরণ করেছিল আমাদের পতিত সরকার, আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছেন। আমরা মনে করি যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, জাতি দেখেছে, উনি আমাদের দেখিয়েছেন। উনি বলেছেন উই হ্যাভ প্ল্যান। আমাদের সেই প্ল্যানটা হলো আমাদের আগামী দিনে উনি ইতিমধ্যেই 31 দফা দিয়ে দিয়েছেন জাতির জন্য। আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে এনসিপি বলকে সবাই চিনবে, কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি, কেউ চিনবে না। মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধনও জোটেনি, হয়তো 2-1 দিনের মধ্যে জুটে যাবে। মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে, কারণ না পাওয়ার তো কোনো কারণ নাই। এটি কিংস পার্টি, ডক্টর ইউনূস নিজে এটি তৈরি করেছেন, ডক্টর ইউনূস নিজে এই পার্টি নিয়ে কাজ করছেন। এটা আসলে মানে এমন একটা দল, এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। কারণ এই দলটির
মৃত্যু ঘণ্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে, তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘণ্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে। এই শনির দশা নিয়ে আমি এর আগে বেশ আগে একটা ভিডিও করেছিলাম যে এনসিপির শনির দশা শুরু হয়েছে। এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। আমি এডিটরকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয়, আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি। আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন। এত দ্রুত একটি দল এত কিছু করলো, তাদের শনির দশা লাগলো, একটু আলোচনার দরকার আছে। একেবারে সর্বশেষ যদি ধরি তাহলে এনসিপি বা নাপার এই শনির দশার কথা আলোচনা এসেছে দলটির 2 প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায়। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন। এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস, হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? এই প্রশ্ন আমার নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে করছে। তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে, তারা সেনাবাহিনীকে চটিয়ে দিয়েছে। অতএব এর মূল্য তো তাদেরকে দিতেই হবে না? এই মূল্য দিচ্ছে তারা আসলে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারেই মূল্যহীন হয়ে। আপনি দেখুন, গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই, সার্জিসের কোনো কথা নাই। এনসিপি সূত্রে জানা যায় দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত 1 জুন ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। এখন পর্যন্ত দেশের 33টি জেলা এবং প্রায় 200টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এসব কমিটি গঠনের পর আওয়ামী লীগ এবং বিএনপি পরিবারের সদস্যকে পদায়ন, কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অনেক নেতা। শুধু সিলেট জেলা থেকে পদত্যাগ করেছেন প্রায় 12 জন। বিভিন্ন অভিযোগ ওঠায় 2টি শাখা কমিটি স্থগিত করা হয়। এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পর পদত্যাগ করেছিলেন 3 নেতা। এনসিপি নেতারা বলছেন মূলত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাড়াহুড়া করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে। কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি। তবে কারো দাবি এনসিপি কে বিতর্কিত করার জন্য এনসিপি এবং জামায়াতের কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করছেন। নাটক, কত ধরনের নাটক যে হতে পারে। এটা হচ্ছে এনসিপি এবং নাপার ভাষ্য। আমার যদিও এরকমটি মনে হয় না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এই তথাকথিত জুলাই আন্দোলনের জন্য এই ট্রিগার হ্যাপি বা ভয়ঙ্কর সহিংস হয়ে ওঠা সন্ত্রাসীদের আসলে কেউ বিশ্বাস করতে পারছে না। তারা রাজনীতিতে সুষ্ঠু স্বাভাবিক ধারা যোগ করবে এ কথা পাগলেও বিশ্বাস করে না, কিংবা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারায় কোনো ইতিবাচক কিছু যোগ করতে পারবে বলেও মনে করার কোনো কারণ নেই। অতএব এরপর যে কোনো দিন দেখবেন ঘোষণা দিয়ে এই নাপা বা এনসিপি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে, যেমনটি ডক্টর ইউনূস সরে দাঁড়িয়েছিলেন পত্রিকায় লেখা ছাপিয়ে 1/11 শেষে। আমি একটু আগেই বলে দিচ্ছি, RIP, রেস্ট ইন পিস এনসিপি, অথবা আলবিদা এনসিপি। দুঃখ যে ফুল ফুটলো না তার আগেই ঝরে গেল। দুঃখজনক, খুবই দুঃখজনক। তো ভারতের 7 সিস্টার্স আলাদা করতে গিয়ে নিজেদের সিস্টার্সরাই আলাদা হয়ে যাচ্ছে। প্রথমে শুরু করেছিল এনসিপির নারী নেত্রী নীলা ইসরাফিল এনসিপি থেকে পদত্যাগ করে এখন প্রচন্ড সমালোচনা করে এনসিপির সেই জঙ্গিদের বিরুদ্ধে। গতকাল এনসিপির একমাত্র শিক্ষিত নারী নেত্রী, ইংরেজিতে অনেক ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছে। পদত্যাগ করার পূর্বে কিন্তু আবার একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট হাতিয়ে নিয়েছে। 24 ঘন্টার ব্যবধানে প্রায় 47 লক্ষ টাকা ফান্ড কালেকশন করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এরপর সুযোগ বুঝে ঝুপ বুঝে কূপ মেরে দিয়েছে তাসনিম জারা, ঘোষণা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? তাসনিম জারার পক্ষ থেকে জানা গেছে বিভিন্ন সূত্রের মারফতে তাসনিম জারা এনসিপির সাথে থাকতে চাচ্ছেন না, কারণ এনসিপি জামায়াতের সাথে জোট করেছে। আমার কথা যারা আপুকে, যারা আপু আপনার জামাই যখন জামাতের টাকায় দেশের বাইরে পড়াশোনা করতে গেল স্কলারশিপ নিয়ে, তখন আপনি তো আপনার জামাইকে ছেড়ে দেন নাই। সেক্ষেত্রে আপনি এখন এনসিপি কে ছেড়ে দিচ্ছেন জামাতের সাথে জোট করার কারণে। এসব গল্প কাদেরকে শুনুন? এসব গল্প তো পাবলিক বিশ্বাস করবে না। আপনার জামাই যখন জামাতের টাকায় চলে আপনাকে খাওয়ায় তখন খুব ভালো লাগে।
আর এখন এনসিপি জামাতের সাথে জোট করতেছে, এখন আপনার ভালো লাগতেছে না, আপনি আলাদাভাবে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন, ভালো কথা, আপনি করতে পারেন সেটা। তবে 6,000 কিংবা 5,000-এর মতো ভোটারের স্বাক্ষর লাগে। আজকে শেষ সময়, আপনি কি আজকে সারাদিনের মধ্যে 5,000 ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে পারবেন, নাকি এখানেও জামাত আপনাকে সহায়তা করবে? দেখেন, জামাত তাদের দল থেকে কোনো নারীকে মনোনয়ন হয়তো বা দেবে না, এটা জামাতের একটা পরিকল্পনা। এনসিপি থেকে তাসনিম জারাকে আলাদা করে তাসনিম জারাকে নিরপেক্ষভাবে নির্বাচিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে জামাত, এইটাই, আর কোনো কিছুই। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।